ছবি মানে ছায়া ছবি বা চলচ্চিত্র যে অন্য ধরনের হয়, যেটা আমাদের দেশে প্র্যাকটিস করা হয় না, সেই ধরনের ছায়াছবির সঙ্গে একটা যোগাযোগ ঘটে গেল। এবং তখন দেখা গেল যে আমাদের যে লার্জার দ্যান লাইফ একটা প্রজেকশন করে একটা স্বপ্ন জগৎ এবং বাস্তব থেকে অনেকখানি দূরে গিয়ে যে সিনেমা দিয়ে যাতে মানুষ পয়সা দিয়ে সময়টাকে খুব ভালো করে এনজয় করতে পারে, নাচ গান দিয়ে, ড্রামাবাজি দিয়ে, তার যে একটা ফর্মুলা ছবি বলতে যেটা বোঝায়, তার বাইরে যে সিনেমা হয় সেটা আমরা ওই ফিল্ম সোসাইটির মাধ্যমে দেখতে পেলাম। তখন আমাদের একটা মনে হচ্ছিল যে এটা একটা বাস্তব জীবন, এটা একটা বাস্তবের এই চরিত্রগুলোকে যারা দেখছি তারা আমাদের চেনা জানা আশেপাশেরই চরিত্র। তো সেইটা একটা খুব অদ্ভুত ব্যাপার লেগেছিল যে সিনেমা এইভাবেও হয়। আচ্ছা, তো এখন এই যে এই বাস্তব থেকে নেওয়া গল্প, বাস্তবের মতো চরিত্র, সেইটে আমার মনে হয় যে আমার উপরে খুব ভালো বিরাট একটা কাজ মানে প্রভাব ফেলেছিল আর কি। এবং ওইটা একেবারেই নতুন একটা এক্সপোজার ছিল। এবং আমি যতখানি যাটুকু কাজ করেছি এডিটর হিসেবে, কোলাবোরেটর হিসেবে, ডিরেক্টর হিসেবে, সেগুলোর মধ্যে এই ব্যাপারটা কাজ করেছে। আমি কিন্তু সত্যি কথা বলতে কি ফিকশন, কি টেলিফিল্ম, কি ডকুমেন্টারি, কি শর্ট ফিল্ম, এগুলো নিয়ে খুব একটা চিন্তিত নয়। মানে আমি কখনো কেয়ারই করিনি যে কোন জিনিসটার সঙ্গে, কোন বিষয়ের সঙ্গে কী ধরনের চরিত্র, কী ধরনের সিচুয়েশন দিলে গল্পটা বেরিয়ে আসে, গল্পটা কমিউনিকেট করে। এটাই হচ্ছে আমার কাছে মানে মূল ব্যাপার আর কি, ড্রাইভিং ফোর্স হচ্ছে ওইটা। আমি কিন্তু একটা ডকুমেন্টারিকে পার্সে কম্পার্টমেন্টালাইজড একটা জায়গা থেকে দেখি না। বা একটা যখন ফিকশনেও আমি যখন কাজ করেছি, আমি ফিকশনকেও কিন্তু ওইভাবে দেখি না। মানে আমার কাছে একেবারে এটা গোদারের একটা চমৎকার কথা আমি একটা করেছিলাম, সেটা হচ্ছে যে ডকুমেন্টারির শেষটা হচ্ছে, যদি সে আলটিমেট একটা তার টানেলের শেষে গিয়ে পৌঁছয়, তাহলে সেটা একটা ফিকশন, অ্যান্ড ভাইস ভার্সা। ফিকশনও তাই, যদি সে সত্যিই একেবারে তার চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয়, তার থেকে ডকুমেন্টারি কোনো তফাৎ হয় না। এইটা কিন্তু মানে আমি এত বড় কথা বলতে পারবো না যেমন গোদারের মতো, কিন্তু এটা কিন্তু আমি মানে হরবকত দেখে এসছি, করে এসছি, এবং এটা আমি এটাই বলতে পারবো যে আমার ড্রাইভিং ফোর্স। বুঝতে পেরেছো? কাজেই এই যে মেইন স্ট্রিম ফর্মুলা ফিল্ম, এন্টারটেনমেন্ট ফিল্ম, বাণিজ্যিক কমার্শিয়াল ছবি, সেটাকে না দেখে আমি সিনেমাকে একটা আর্ট মিডিয়াম হিসেবে দেখেছিলাম, যেখান থেকে তুমি এক্সপ্রেস করতে পারো তোমার একটা মানে মনের মানে নিজে তুমি কিছু পাবে, নিজে কিছু দেবে, এই করে একটা কিছু তুমি করতে পারো। কিন্তু তখন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এরকম একটা জগা খিচুড়ি অবস্থা ছিল, এবং একটা এই যেটা সেলুলয়েড ছাড়া যে ফরম্যাট, নন সেলুলয়েড ফরম্যাটটা, তখন কিন্তু ইন্ট্রোডিউসড হচ্ছে। এবং যদি বলো যে এটা একটা দারুণ ব্যাপার ছিল, কেননা আমরা প্রথম ছবি বানিয়েছিলাম টুসু কথা, আমরা কোনো প্রডিউসার, এটা একটা ডকুমেন্টারি, যদি সেটাকে ডকুমেন্টারি বলা যায়, কেননা সেন্সর বোর্ড এটাকে ডকুমেন্টারি বলে মানতে চায়নি। তার কারণ তো কী বলে নেই, ইন্টারভিউ নেই, ইনফরমেশন নেই। তো একটা ডকুমেন্টারি মানে তো তার মধ্যে এই সমস্ত ইন্টারভিউ থাকবে, কিছু তথ্য থাকবে, কিছু তথ্যই নিয়ে আর এটাকে তথ্যচিত্র বলা হবে কী করে? কিন্তু আমরা যেটা চেষ্টা করেছিলাম, না আমি যেটা চেষ্টা করেছিলাম, এইখানেই মানে মূল এটা আর কি, কোনটাকে ডকুমেন্টারি বলা হবে। আমি চেষ্টা করেছিলাম যে একটা জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মধ্যে যে মানুষগুলো থাকে তাদের চিন্তাভাবনা এবং তাদের কালচারাল এক্সপ্রেশন, তারা যদিও সমাজের খুব নিচু তলার মানুষ, কিন্তু তাদের যে কালচারাল এক্সপ্রেশন, সেইটাকে আমি শব্দ আর ছবি দিয়ে কী করে আমি সেটাকে কমিউনিকেট করব। সভার মাঝারে রাখিব আমি পতি ছাড়ে, দিব নাই মা জননী। দিতে পারছি তো আমি ছিলাম কি যে পানি না উঠতে লাগবে মনে হচ্ছে, একটা জল কাদা থাকে না নাকি বলো, ধোয়া যাবে নাকি?
তবে তার আগে যে এখানে যে ডকুমেন্টারির অবস্থা আমি অন্তত দেখেছি, সেটা কিন্তু প্রচুর হতো। একমাত্র কলকাতাতেই, ভারতবর্ষের মধ্যে কলকাতাতেই সবচাইতে বেশি ডকুমেন্টারি হতো। কিন্তু সেই ডকুমেন্টারিগুলো আমি বলবো না যে খুব একটা, এমন কোনো ডকুমেন্টারি আমার সত্যি কথা বলতে মনে পড়ে না কলকাতায় দেখা যেটা আমাকে ইন্সপায়ার করেছে। এবং একটু হয়তো আমার না খুশি, আমি বলবো যে সত্যজিৎ রায় যে মাপের চলচ্চিত্র পরিচালক, ফিকশন ছবি উনি যে মাপে বানিয়েছেন, আমার ডকুমেন্টারি আমাকে টানে। ঋত্বিক ঘটক যে মাপের চলচ্চিত্র মানে আমি দেখেছি, নিশ্চয়ই অন্য ধরনের ডকুমেন্টারি, কিন্তু আমি বলবো যে ডকুমেন্টারি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তখন আমরা অন্যান্য জায়গার থেকে সারা পৃথিবীতে অনেক কিছু হয়ে চলেছে। তো কাজেই এইগুলো কলকাতার ডকুমেন্টারি বলতে যেটা ছিল, এটা একটা খুব লোকাল একটা ফ্যামিলি অ্যাফেয়ারের মতো ছিল। এই কষ্ট করে বন্ধুবান্ধবকে নিয়ে একটু টাকা পয়সা ধার ধর করে একটা ওই ফর্মুলাতে, ডকুমেন্টারি ফর্মুলা বলতে যেটা বোঝায়, যেটা ফিল্মস ডিভিশন সেট করে দিয়েছে এবং যেটা দেখে আসছি আমরা, সেই রকমভাবেই ছবি হয়ে আসতো। তো তখন মনে হয়েছিল যে আরে এটা কি হচ্ছে, তো আমরা যদি ওইটাকেই আবার রিপিট করি তাহলে আমরা এত কথা নিজেদের মধ্যে কফি হাউসেই বা বলছি কেন, নন্দনের পাড়ে বসেই বা বলছি কেন, তাহলে কাজটা তো করতে হবে ওইভাবে। কথা হচ্ছে যে কোনো কিছু বানানোর পিছনে একটা চর্চা থাকে, তার একটা ইতিহাস থাকে, তার একটা পলিটিক্স থাকে। ডকুমেন্টারির আমাদের এখানে চর্চা ছিল না, এইটা হচ্ছে মুশকিল। তুমি খুব ভালো মানে একটা গান গাইতে চাও, তোমার যদি তার তালিম না থাকে, তুমি যদি রেওয়াজ না করো, তুমি হঠাৎ করেই মনে হলো যে তুমি একটা গান গাইবে, তুমি গানটা গেয়ে উঠতে পারবে না, ছবি ওই রকম করে এঁকে ফেলতে পারবে না চট করে, যদি না কেউ মানে এক্সেপশন এবং জিনিয়াস হয়। তো জিনিয়াসদের কথা আমি বাদ দিচ্ছি, আমি বলছি যে নতুন করে ছবি মানে বানানোরও একটা কিন্তু একটা মনন, একটা তার পরিশীলন, তার একটা চর্চা দরকার। কলকাতায় যদিও প্রচুর ডকুমেন্টারি তৈরি হতো, কিন্তু ওই চর্চাটা ছিল এবং সবারই। এবং তখন একটা ছিল যে শর্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন, তারা শর্ট ফিল্মের ব্যাপার নিয়ে খুব একটা ডিল করতো না, তার মূলত ডকুমেন্টারি ব্যাপারই ছিল। এবং তখন এরকমও ব্যাপার ছিল যে তুমি যদি একটা বানাতে চাও, তোমাকে একটা মেম্বারশিপ নিতে হবে। তখন সেলুলয়েড কিনতে গেলে তোমার একটা পারমিট দরকার, সেলুলয়েডের ফিল্ম কিনতে গেলে। তখন সেটা কিন্তু এই শর্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন তোমাকে পারমিশন দিলে তারপরে তুমি গিয়ে সেই স্টকটা কিনে তারপরে তুমি শ্যুট করতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে এইখানে যে পরিবেশ এবং চর্চাটা ছিল, সেটা কিন্তু বলতে পারো যে একটা ফিল্মস ডিভিশনেরই একটা বাইরের এক্সটেনশন। কেননা সবারই ওইখানে যারা আমি দেখেছি যে এই ছিল ফাইনাল অ্যাম্বিশন হচ্ছে যে ফিল্মস ডিভিশন থেকে কি করে একটা ছবি পাওয়া যাবে, তো এই বা সরকার থেকে একটা কি করে, ভারত সরকারের কোনো ডিপার্টমেন্ট থেকে কি করে একটা কমিশন ছবি পাওয়া যাবে। হ্যাঁ, এবং এইটি যখন মনের মধ্যে হয়ে থাকে তখন তুমি প্রি সাবমিট করে থাকো যে তুমি যদি সুযোগ পাও, টাকাও পাও, তাহলেও তুমি করবে যাতে সেই ছবিটা অ্যাকসেপ্টেড হয়, তুমি যাতে স্টেটাস কোটা মেনটেন করো, এবং যাতে তুমি আরও একটা পরের কাজটা পাও। এটা কিন্তু মানে যে নিজের পয়সায় নিজে করে যে কারণে করতে চাইছে, হ্যাঁ, তার যে পরিধি, তার যে প্রয়োজন, তার সঙ্গে মেলে না। কিন্তু অনেকে ছবি বানিয়েছে, আমি বলছি সেই ছবি বানানোর মধ্যে যে এক্সপেরিমেন্টেশন দরকার। ডকুমেন্টারি ছবি তো একটা নিজস্ব ভাবনা, ভাষা, আঙ্গিক, এ সব কিছু তো রয়েছে। তো তার জন্যে যে পরিবেশটা দরকার, সেই পরিবেশ তখন ছিল না। এখন যে খুব দারুণভাবে আছে তাও বলবো না, কিন্তু এখন অন্তত নানান কারণে, এক্সপোজারটা বেড়ে যাওয়ার কারণে, নানান ফেস্টিভ্যালের কারণে অনেক ছবি তৈরি হয়েছে, ইন্ডিপেন্ডেন্টলি ছবি হয়েছে ইন্টারনেটের মাধ্যমে, এগুলোর মাধ্যমে এখন এক্সপোজারটা অনেকখানি বেড়ে গেছে। এখন ফরেন কোলাবোরেশন এসছে, বিদেশি প্রডিউসাররা আসছে এখানকার দেশি ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে। এই ধরনের ছবিরও অধিকাংশ ছবি আমার যা দেখা, তাতে আমি দেখেছি যে সবসময় যে দারিদ্রতা না, কিন্তু কোনো এক ধরনের মার্জিনাল এলিমেন্ট বা
এক্সিস্টেন্স নিয়ে কাজ হয় এবং ফলস্বরূপ স্বভাব মানে এটা এই প্রশ্নটা আসলে বেশ পুরোনো প্রশ্ন এই নিয়ে বহু কথাবার্তা হয় এর ফলে যেটা হয় যে মানে স্বভাবতই এক ধরনের এক্সপ্লয়টেশন বা এই ধরনের অ্যালিগেশন তৈরি হয় আমি ওয়েস্টার্ন অডিয়েন্স মানে সাদা চামড়া বলছি না মানে এখানকার শহুরে এলিট যে অডিয়েন্স তাদের জন্য এক ধরনের ইয়ে তৈরি করছি যে টাকাটা এক ধরনের ইকোনমি থেকে আসছে তার মধ্যে তারপর একটা প্রসেসের মধ্যে দিয়ে ফাইনালি একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে এই যে গোটা প্রসেসটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি বলতে পারবো না, মানে এটা আমিও শুনেছি যে অনেকে মানে বিশেষত টেলিভিশন ফান্ড আর কি, টেলিভিশন ছাড়া অন্য কেউ এভাবে ফান্ড করবেও না, যেহেতু ওদের দর্শককে ইয়ে করতে হবে, সেরকম কিছু কেউ হয়তো টেলিভিশনের ফান্ড নিয়ে ওই যেটাকে বলে সেলিং পভার্টি এই কাজটা করে থাকে। আমি সেগুলো ঠিক জানি না, আমি সেগুলো ঠিক বুঝিও না। মানে আমি যেটা বুঝেছি কি জানো, সেটা হচ্ছে যে আসলে এই দারিদ্র জিনিসটাকে কি লেন্স দিয়ে তুমি মাউন্ট করছো তার উপর নির্ভর করছে। তো আমি দেখেছি মানে দারিদ্র অনেক কিছু দেয়, দারিদ্র একটা ইউনিটি তৈরি করে, দারিদ্র ক্রিয়েটিভিটি তৈরি করে, দারিদ্র ডিগনিটি দেয় মানুষকে, দারিদ্র প্রোটেস্ট করতে তৈরি করে, এবং দারিদ্রর মধ্যে এক ধরনের হিউমিলিটি তৈরি হয়, যেটা দারিদ্র ছাড়া প্র্যাকটিস করা খুব মুশকিল। যদি মানে বলছি যে এটা করা খুব মুশকিল, মানে যখন নেই তখনই সেটা ভ্যালুটা বোঝা যায়। দারিদ্র এক অর্থে বিদ্রোহ তৈরি করে, এবং দরিদ্র মানুষদেরও একটু আগে যেটা বলছিলাম এই সব অনুভূতিগুলোই কাজ করে, আশা, দুঃখ, আনন্দ, ভালোবাসা, এগুলো কিন্তু সবগুলো ঠিকঠাক কাজ করে। তো আমি কোনটা দেখাতে চাইছি, আমি কোন জায়গাটা কমিউনিকেট করতে চাইছি, আমি যদি দেখি যে এইগুলো আছে মানুষটার, তাহলে দারিদ্রটা কার, কোথায়, দারিদ্র ডেফিনিশনটা কী, সেটা যদি পিওরলি ইকোনমিক হয় তাহলে সেটাকে চট করে নেগোশিয়েট করা সম্ভব। কিন্তু মানুষটাকেই আমি যদি প্রোডাক্ট বানিয়ে ফেলি, দরিদ্র মানুষ ডেফিনিশনটা যদি এইভাবে তৈরি হয়, তাহলে সেটা নিয়ে আমার প্রবলেম আছে, সেটার সঙ্গে আমি আইডেন্টিফাই করি না। কিরকম কি বিয়ে হলো কিছু বুঝতে পারলাম না তো। ছেলের নাম কি? জিয়ারুল। তো শ্বশুর বাড়িতে কদিন ছিলি তুই? যা আসিনি তো, ছাড়াছাড়ি হলো কি করে? হ্যাঁ, ওরা বলে এখন বলছে মীমাংসা করলে বলছে। কারা বলছে? ছেলে ভাইয়েরা। আচ্ছা, কিরকম মীমাংসা? আর আনছে নাকি ফোনের টাকার জন্য বলছে, ঝামেলাটা করছে টাকার জন্য কি কাই বলছি, তা তো ভাঙি বলবে যে আমি এত টাকা নিব কি বলে। কোন আপনারা বিয়ে দিলেন কেন? বিয়ে ধরে এখন 10 জনের চাপে এখন দিতে হইলো, মাথা পাতে হইলো। 10 জনের চাপে কি ছেলে কি মেয়ের সঙ্গে কিছু করে ফেলেছিল? হ্যাঁ, অন্য বাড়িতে। আমি বাড়িতে ছিলাম না, আর আব্বাস ঘুরে গেছিল দিয়ে ওই অন্য বাসাকার বাড়িতে ডাইকে নিয়ে সব কথা বলছিল ঘরে। আরো সব সেলফি দেখিয়ে তো বাড়িতে বাইর করে ওকে সুর দিছে ছেলেকে যে তুমি বিয়ে করতে আসছো। হ্যাঁ, বিয়ে করতে আসছি। কিন্তু দারিদ্র কিন্তু একটা ফিজিক্যাল স্টেট অফ বিইং, এক্সিস্টেন্স। একটাই শুধু বোধহয় অ্যাভয়েড করা ভালো, যে প্যারাশুট ফিল্ম মেকিং বলতে যেটা বোঝায় সেইটাই বন্ধ হলে হবে। সেটা ফরেন ফান্ড হোক বা দেশীয় ফান্ড হোক, তাতে কিছু আমার কাছে যায় আসে না। ফিল্ম বানাতে গেলে টাকা লাগবে, আমার দেশ যদি আমাকে সেই টাকাটা দিতে না পারে, না চায়, মানে সিদ্ধান্ত না হয় যে না এই পারপাসে টাকা খরচ করা হবে না,
যুদ্ধ বিমান কেনার জন্য টাকাটা খরচ করা অনেক বেশি জরুরি, তাহলে আমি বিদেশ থেকে যদি আমাকে বলে যে হ্যাঁ আমার কাজের জন্য টাকা রয়েছে, আমি নিশ্চয়ই নেব সেই টাকা। টাকা তো আমাকে ডিকটেট করে না। টাকা দিয়ে আমি কী করছি? টাকা দিয়ে আমি একটা ক্যামেরা কিনছি, ক্যামেরাটা দিয়ে আমি কী শ্যুট করব, লেন্সটা কী ব্যবহার করবো সেটা তো আমি ডিসাইড করব। আমাকে যদি একটা কেউ টাকা দেয়, আমি একটা পেন কিনবো, পেন দিয়ে কী লেখা বেরোবে সেটা তো আমার হাতে। তাতে কি কোনোভাবেই মানে সেই সংস্থার কোনো দাবি বা কোনো গাইডলাইন যদি দাবি থাকে, হ্যাঁ যদি সেটা বললাম, যদি দাবি সেরকম থাকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, তাহলে যিনি চান সেটা এন্টারটেইন করতে পারেন, আমি করবো না।